হ্যাঁ, একটু জলের বোতলটা রাখবেন। গ্লাস দেবো না? হ্যাঁ, ঠিক আছে, গ্লাস দেবো, ঠিক আছে। সকলকে প্রীতি নমস্কার জানাই। অধ্যাপক কাত্যায়নী দাস ভট্টাচার্যের স্মৃতিতে তার উত্তরপুরুষরা যে বক্তৃতা মালার আয়োজন করেছেন, সেখানে আমাকে ডেকে আনাটা একটু অদ্ভুত লাগছে। যদিও আমাকে একটু আগে পণ্ডিত বলে বিশেষিত করা হয়েছে। আমাকে পণ্ডিত বলা ঠিক হবে না, রসিক বললে ভালো হয়। অ্যাজ অপোজ টু বিদ্যৎ, পণ্ডিত পিভি কানে বলেছেন। বিদ্যাজীবী যেহেতু, কাজী বিদ্যাচর্চা খানিকটা করতে হয়েছে, জ্ঞান তত্ত্বের পাঠ নিতে হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি দীর্ঘদিন, কিন্তু আজকে প্রথম মনে হলো একটু বিপদে পড়েছি। কারণ এখানে আর যাই হোক, আমি কোনো আমার বৈদগ্ধ্য দেখাতে আসিনি। প্রথমেই একটু অস্বস্তির কথা বলি। সভাপতি মশাইয়ের সঙ্গে মত বিনিময় হচ্ছিল। শ্রদ্ধেয় সভাপতি এবং স্বামীজি, তাদের আমি অভিবাদন জানাই। স্বামীজি আমার কাজ একটু কঠিন করে দিয়েছেন, কারণ আমি আর যাই হোক লোকায়ত দর্শন সম্বন্ধে একটা কথাও বলতে আসিনি। আপনারা লক্ষ্য করেছেন আমার বলবার বিষয় হচ্ছে লোকায়ত জীবন বাংলার, এবং সে বিষয়ে আমি পুঁথি পড়া বিদ্যের চেয়েও প্রত্যক্ষ দর্শনের কথাই বেশি বলবো। এবং নিজের জীবন, বেশ সুদীর্ঘ জীবন বলা যায়, ধরে যা দেখছি, পায়ে হেঁটে গ্রামে গ্রামান্তরে প্রায় 35 বছর আমি পায়ে হেঁটে ঘুরেছি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। একেবারে নিম্নবর্গের মধ্যে কাজ করেছি, তাদের সঙ্গে থেকেছি, খেয়েছি, শুয়েছি, গান করেছি। আমার জীবনের যে আদর্শ এবং চলার পথে অধ্যাপকদের কাছে, শিক্ষকদের কাছে যা শিখেছি, বইয়ে যা পড়েছি, মূল জায়গায় গিয়ে দেখেছি তার সঙ্গে বিশেষ সঙ্গতি নেই। আমরা যা খাই তারা তা খায় না, আমরা যা বলি তারা তা বলে না, আমরা যে বিছানায় শুই তারা সে বিছানায় কোনোদিন পায়নি। অথচ তার জন্য আমরাই হয়তো অনেকটা দায়ী। আমি একটু গল্পর ছেলে বলি যে একটা প্রদর্শনী হচ্ছিল, এটা একটু বিখ্যাত গল্প। সেখানে একটা ছবি ছিল, একজন একটা বাঘ মেরেছে, মস্ত বড় রয়্যাল বেঙ্গল টাইগার। যে শিকারি মেরেছেন তিনি সেই শিকারির পোশাক পরা, হাতে দোনলা বন্দুক, বাঘের পেটে একটা পা দিয়েছেন, বন্দুকটা ধরে আছেন দীপ্ত করে, গোঁপটা একটু শিল্পে উপর দিয়ে তুলে দিয়েছে, অর্থাৎ দম্ভ। বাঘ মেরেছেন তিনি। সব লোক দেখছে, ধন্ডি ধন্ডি করছে। এখন প্রদর্শনীর মধ্যে একটা বাঘ ঢুকে পড়েছে। সেই দৃশ্য দেখে আকুলি বিকুলি হয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তখন সাংবাদিকরা গিয়ে বলেছে, এত হাসির কী আছে? বললো, না, মানুষ এঁকেছে তো, সেজন্য ওরকম ছবি এঁকেছে। বাঘ আঁকলে অন্য ছবি আঁকতো। কী আঁকতো? আঁকতো যে বাঘের মুখে মানুষ ছটফট ছটফট করছে। তা আমরা যখন হিস্ট্রি ফ্রম বিলো নিয়ে আলোচনা করি, তখন এইটা ভাবতে হবে নিম্নবর্গের মানুষ আমাদের সম্বন্ধে কী ভাবছে, কী ভাবে, কেন ভাবে। লোকায়ত জীবন খুব সহজস্পর্শী নয়। বই পড়লে, পণ্ডিত লোকের কাছে বসলে জানা যায় না। যেমন ধরা যাক, আমি একজন লোককে দেখেছিলাম, তার নাম এলা ফকির। সে একটা স্টেশনের গুমটিতে একা একা থাকে, অন্ধ। আমাকে সবাই বলেছিল এই ফকির খুব বদরাগী, এর কাছে অনেক কিছু পাবে,
কিন্তু তোমার কপালে দুঃখও আছে। তা আমি তো কলেজে পড়াই, পোশাক আশাক কথাবার্তার মধ্যে নিশ্চয়ই একটা মার্জিত ভাব আছে। আমি গিয়ে যখন এলাফকির কাছে বসলাম, তিনি কিরকম অস্বস্তি বোধ করতে লাগলেন। আমি কী হলো, মনে হচ্ছে জ্ঞানের পথের লোক এসে পড়েছে। সে খুব ঘৃণ্য ব্যাপার আর কি। আমি কিছুতেই বোঝাতে পারি না যে আমি জ্ঞানের পথের লোক নই, আমি আপনার কথাই জানতে এসেছি। উনি আমাকে বললেন, তুমি কিছু এনেছো নাকি? আমি বললাম, আমি একটু মিষ্টি এনেছি। দাও। আমার তখন আকাশবৃত্তি চলছে। সেটা কি? বলে, সেটা হচ্ছে যে আমি নিজে কিছু খাই না। দেখো নি, আকাশ থেকে যদি জল পড়ে তবেই তো চাতক খায়, বৃষ্টি না হলে খেতে পায় না। তুমি আজকে এনেছো বলেই খেলাম, না হলে খেতাম না। এরপর একটা বৃত্তি আছে, তাকে বলে অজগর বৃত্তি। সে শুধু মুখটা হাঁ করে থাকে, সেই হাঁয়ের মধ্যে খাবার এসে পড়লে তবে সে খায়। তা আমার এখন আকাশবৃত্তি চলছে। আমি তাকে বললাম যে আমি আপনার কাছে কিছু জানতে চাই। বলো, তুমি যদি সব ভুলতে না পারো তাহলে তুমি কিছু জানতে পারবে না। এবার আমাকে যে পাঠিয়েছিল সে বলেছিল, ফকির খুব বদরাগী, খুব গালবন্ধ করবে, আপনি তার পা টিপে দেবেন। আমি একটা নিম্নবর্গের অশিক্ষিত তথাকথিত, তার পা টিপতে লাগলাম। তিনি খানিক্ষণ পরে বললেন, তুমি দেখছি বেশ কায়দা কানুন জানো। তারপরে প্রায় 3-4 দিন যাওয়ার পর তিনি প্রথম মুখ খুললেন এবং আমি আমার লুকায়িত জীবন সন্ধানে যে দীর্ঘদিন কাটিয়েছি বলতে বাধা নেই, প্রথম 5 বছর প্রায় কিছুই বুঝতে পারিনি। আমি গেলাম গ্রামে, শুরু হলো গান, সারা রাত প্রায় গান হচ্ছে, সব লোক শুনছে, উপভোগ করছে, আমি করছি না। গানের ভাষা বাংলা, কিন্তু যে ভাষায় গানটা হচ্ছে তার মধ্যে একটা অন্য অর্থ আছে, আমি ঠিক জানি না। একে একজন দ্বিজপদ প্রামাণিক বলে ভদ্রলোক, প্রাইমারি টিচার, তিনি আমার পাশে বসেছিলেন। আমাকে বলেন, আপনি কিছু বুঝতে পারছেন না? নয়। আমি না। কী আশ্চর্য, MA PhD পাশ করা লোক বাংলা ভাষার কথা বুঝতে পারছে না। উনি বলেন, একে বলে সন্ধ্যা ভাষা। কি বানান বলুন তো? আমি ক্লাসে পড়েছি সন্ধ্যা ভাষা, দন্তস্ব দন্ত নয় ধয় জফলা আকার, আদো আলো আদো ছায়া, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। শশীভূষণ দাশগুপ্ত ক্লাসে সেটাই বলেছিলেন চর্যাপদ পড়াতে গিয়ে। উনি বলেন, না, সন্ধ্যা ভাষা বানানো হচ্ছে দন্তস্ব দন্ত নয় ধয় আকার, সন্ধ্যা ভাষা, অভিসন্ধিত ভাষা, একটা বিশেষ মিনিং নিয়ে এখানে কথা বলা হচ্ছে। সেই ভাষাটা আপনি ক্রমশ মিশতে মিশতে জানতে পারবেন। তখন জানলাম প্রথম কথা যে পৃথিবীর অর্ধেক কথা হচ্ছে জাহির, যতটা জাহির তার চেয়ে বেশি হচ্ছে বাতুন, মানে গোপন। ফকিররা বললেন, যেটুকু দেখছেন তার বাইরে যা দেখছেন না সেটাই বেশি। এই তো দর্শনের কাছে প্রায় এসে পড়লাম আমি। জাহির আর বাতুন শব্দ দুটো বুঝলাম, বোঝার চেষ্টা করলাম। এবার তারা বলছেন যে আপনি যাদের কাছে আসছেন তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার নাম হচ্ছে উল্টোবাসী ভাষা। উল্টোবাসী মানে কি? বাঁশি অন্যরকম করে বাজলে তাকে উল্টোবাসী বলে। আপনি যা শুনতে চাইছেন উনি তা শোনাবেন না। তারপর বললেন, উল্টোবাসী ভাষা কি জানেন? যাইবি দক্ষিণে বলিবি বামে। আমি বললাম, সে কি সাংঘাতিক! হ্যাঁ, আপনি একজন বাউলকে জিজ্ঞেস করেন, তুমি কি বাউল? বলবে হ্যাঁ, কিন্তু সে বাউল নয়। এইবার আমি 35 বছর ধরে মিশতে মিশতে বুঝলাম যাদের বাউল বলছি তাদের বাউল বলা যায় না। যেমন ধরুন, বাউলকে যদি জিজ্ঞেস করা হয় তোমার গোত্র কী, বীরভূমের গ্রামের মধ্যে গিয়ে লক্ষণ দাস বাউলকে জিজ্ঞেস করলাম, পূর্ণদাস বাউলের ভাই, আপনার গোত্র কী? আমি জানি যে উনি বলবেন অচ্যুতানন্দ গোত্র। যেমন সমস্ত কুমার বলেন আমি আলম্বার গোত্র। এই যে বললেন অচ্যুতানন্দ গোত্র, সঙ্গে সঙ্গে বুঝলাম উনি বাউল নন, কারণ বাউলদের কোনো গোত্র থাকে না। বাউলরা হচ্ছে সম্পূর্ণ দিক দিশাহীন মানুষ। তার ঘরে গিয়ে দেখবেন ঘরে কোনো আসবাব নেই, একটা চাটাই পাতা আছে কিংবা খেজুর পাতার তালাই পাতা আছে, কোনো ফার্নিচার নেই, দেয়ালে কোনো ছবি নেই,
হয়তো একটা খমক টাঙানো আছে, কিংবা একটা খোল টাঙানো আছে, কিংবা একটা একতলা টাঙানো আছে, এটাই তার সম্বল। ঘরে কোনো জলের ব্যবস্থা নেই, বাইরে থেকে জল আনতে হবে। প্রাকৃতিক জীবন, মুক্ত জীবন, আমাদের মতো জীবন নয়, মেথডিক্যাল কিছু নেই সেখানে। বাউল ঈশ্বরে বিশ্বাস করে না, জন্মান্তরে বিশ্বাস করে না, মানুষের গোত্রে বিশ্বাস করে না। ব্রাহ্মণ, শূদ্র, কায়স্থ এসব শ্রেণীবর্ণ থাক, তারা মানে না। কাজী লক্ষ্মণদাস বাউলকে যখন বললাম আপনার কী গোত্র, উনি যেই বলেন অচ্যুতানন্দ গোত্র, আমি বুঝলাম উনি বাউল নন। তার সাথে গল্প করতে করতে খানিকক্ষণ পরে বাড়ির ভেতর থেকে একজন এসে বললেন, ভেতরে যাবেন নাকি, কীর্তন আরম্ভ হচ্ছে। উনি বললেন হ্যাঁ চলো। আমি বললাম আমি কি আপনার সঙ্গে যেতে পারি? গিয়ে দেখলাম রাধাকৃষ্ণের মূর্তি, ছবি টাঙানো রয়েছে এবং রীতিমতো খোল করতাল বাজিয়ে কৃষ্ণ ভজনা হচ্ছে। তখন আমি বাইরে এসে বললাম গানের পর, আপনি বোধহয় জাত বৈষ্ণব তাই না? কী করে বুঝলেন? ওই যে কৃষ্ণ ভজনা করলেন। বাউলরা তো কৃষ্ণ ভজনা করে না, কোনো দেবতাকেই ভজনা করে না। কাজেই দেখুন, আমরা যাইবি দক্ষিণে বলিবি বামে, তারা ইচ্ছে করে আমাদের ভুল পথে সরিয়ে দেয় যাতে আমি বাজে লোক সরে যায়, কিন্তু আমার তো জেদ আছে। ফলে আমি লেগে রইলাম, একই লোকের কাছে যাই, বারবার যাই, ফিরিয়ে দেয়, খাওয়ায় দাওয়ায়, শুতে বসতে দেয়, কাজের কথাটা বলে না। এবার দেখুন, সংস্কৃতির সঙ্গে আমাদের যে লেনদেন সেটা কীরমভাবে হয়। ছোটোবেলায় থাকতাম শিবপুর হাওড়ায়, 40-এর দশকে, তখন যুদ্ধ চলছে বা চলবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে মুখে। সেখানে একটা সমাজ ছিল শিবপুরে, ব্রাহ্মণ্য সমাজ, মুখার্জি পাড়া, হালদার পাড়া, ব্যানার্জি পাড়া, হাওড়া পণ্ডিত সমাজ। সেখানে কীর্তন হতো, সংস্কৃত নাটক হতো, তর্ক বিতর্ক হতো, নানা রকম আমরা শুনতাম। শিবপুর হাওড়ায় এরকম বিজ্ঞাপনও দেখেছি, শুদ্ধাচারী বিধবার নিজের হাতে কাটা পৈতে পাওয়া যায়। তার মানে শুদ্ধ বিধবার হাতে কাটা যে সত্যিকারে পৈতে, সেটাই নাকি জেনুইন। শিবপুরের সমাজ হচ্ছে এইরকম সমাজ। সেখানে আমাদের বাড়িতে একজন রান্নার লোক এলো। আমাদের বাড়িটা বড় বাড়ি ছিল, অনেক সদস্য, আমরা অনেক ভাই। যিনি এলেন তার নাম শ্রীধর মহাপাত্র। কথাবার্তা শুনে বোঝা গেল যে সে উৎকলবাসী, কিন্তু বাংলা বলতে পারে ভালোই। আমরা শ্রীধরদা বলে ডাকতাম মার নির্দেশে। হঠাৎ একদিন তিনি বললেন, কাল থেকে কার্তিক মাস পড়ছে, চলো। বাজার থেকে সরু একটা বাঁশ কিনলেন, ছোটো একটা লণ্ঠন কিনলেন, এনে ছাদের উপর টাঙালেন। কী ব্যাপার? বাবা জিজ্ঞেস করেন কী ব্যাপার? না ওই তো পুরো কার্তিক মাসটা আমাদের যারা পূর্বপুরুষ তাদের আলো দেখাতে হয়, তাকে বলে আকাশ প্রদীপ। সন্ধ্যেবেলা আমাদের নিয়ে গিয়ে ছাদে দাঁড়ালেন, দড়ি টেনে আলো তোলা হলো। আমাদের বলেন মন্ত্রটা বলো, নমো নবসী দেবায়াং বাসুদেবায়াং নবসী তুলায়াং লো লো আশায়ম। কিছু মানে বুঝতে পারছি না, বলে যাচ্ছি। প্রত্যেক দিনই আমরা বলতাম সিদ্ধার্থার সঙ্গে। উনি এটা কোত্থেকে পেলেন? উড়িষ্যা থেকে সংস্কৃতি নিয়ে চলে এসছেন। একে বলে সমাজবিজ্ঞানে বলে প্যারাম্বুলেটিং কালচার। আমরা যখন কোথাও যাই, সঙ্গে আমাদের সংস্কৃতিকেও নিয়ে যাই। সিদ্ধার্থা চলে এসছেন কলকাতায়, হাওড়া শিবপুরে, করছেন পাচকের কাজ, ভেতরে রয়েছে কিন্তু সংস্কৃতি। তা সেই উৎকল সংস্কৃতিটা তিনি আমাদের বাড়িতে ছাদের ওপরে জাহির করলেন। আশ্চর্য লাগলো। আশ্চর্য লাগেনি, সল্টলেকে আমার বন্ধু ইঞ্জিনিয়ার, ঘোষিতভাবে নাস্তিক, বামপন্থী, রাজনীতি করা মানুষ, আমাকে বললেন বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে, আসুন। মানে কোনো অনুষ্ঠান হবে না, খাওয়া দাওয়াটা খুব জব্বর হবে। তো গেলাম,
গিয়ে দেখলাম আমরা আড্ডা মারছি, হঠাৎ শাঁখ বেজে উঠল। শাঁখ কোথা থেকে এলো? ও গিয়ে দেখুন ওপরে মা আছেন। মা 3 তলায় বসে আছেন, বহরমপুর থেকে এসেছেন তিনি। বললেন, এরা তো কিছু বিশ্বাস করে না, তাই আমি একটা লক্ষ্মীর সরাই নিয়েছি, ধান এনেছি, কাঠায় করে ধান এনেছি, শাঁখ এনেছি, পেঁচা এনেছি কাঠের, এখানে লক্ষ্মীকে বসিয়ে দিয়ে গেলাম, বুঝলে? হাজার হলো লক্ষ্মী মানে হচ্ছে শ্রী, সংসারে একটা শ্রী রাখতে হবে তো। বুঝলাম আমার নাস্তিক বন্ধুর বাড়িতে প্যারাম্বুলেটিং কালচার এসে গেছে, তার মা সেটাকে নিয়ে গেছেন। আমার এক বন্ধু নিউ ইয়র্কে থাকে, সে এসে বলছে, একটা শাঁখ কোথায় কিনতে পাওয়া যায় বলো তো? কেন? বলে বলে আমার গিন্নির অর্ডার হয়েছে, একটা শাঁখ সন্ধ্যেবেলা বাজাবে। হ্যাঁ, এটা হতে পারে। এই যে প্যারাম্বুলেটিং কালচার, এর পাশে আর একটা কালচারের কথা বলবো, কালচার অফ অসিলেশন। যদি গ্রামে গ্রামে ঘুরে পটুয়াদের দেখেন, পটুয়ারা ছবি আঁকছে, জড়ালো পট, ছবিটা আঁকা আছে, এরকম করে রোল করে করে ছবি দেখাচ্ছে। বিষয় হচ্ছে হিন্দু পুরাণ, রামের অভিষেক হতে পারে, ভীষ্মের দেহত্যাগ হতে পারে, গান গাইছে আর ছবি দেখেই যাচ্ছে। নাম কি? বললো কমল পটুয়া। একজন পাশ থেকে বললো, ওর আসল নাম কিন্তু কামাল। তাই নাকি? একজন বললো, আমার নাম হচ্ছে ফরিদা চিত্রকর। একজন বলল, না, ওর আসল নাম প্রতিমা। তখন বুঝলাম এরা দুটো করে নাম আছে, একটা ইসলাম, একটা হিন্দু। এরা নামাজ পড়ে, এদের কবর হয়, কিন্তু হিন্দু পুরাণ মুখস্থ গড় গড় করে গেয়ে যাচ্ছেন। এদের আমরা বলি সমাজবিজ্ঞানের ভাষায় কালচারাল অসিলেশন। পাখা যেমন ঘোরে একবার এদিকে একবার ওদিকে, এদের জীবনটা সেরকম ঘোরে। আচ্ছা, এদের ভবিষ্যৎ কি? না, আমরা উচ্চ সমাজে এদের কোনোদিন গ্রহণ করব না। আমরা আমাদের সন্তানের সঙ্গে কখনো এদের বিয়ে দেব না। পটুয়া সমাজ নিজেদের মধ্যেই থাকে, নিজেদের মধ্যেই বিয়ে হয়। আশ্চর্য যে বাঁকু পটুয়া মেদিনীপুরের, সে দুর্গা ঠাকুর গড়ছে। সেই দুর্গা ঠাকুর আমরা হিন্দু সমাজ গ্রহণ করছি, বাড়িতে 1600 বছরের পুজো হচ্ছে। লোকটা কিন্তু পাল নয়। এবার ঘুরতে ঘুরতে দেখা গেল, আমি দেখছি ঘুরতে ঘুরতে, ধরুন বাঁকুড়ায় গেছি, বাঁকুড়ার যে ঘোড়া যে গ্রামে হয় সেখানে গেছি। সেখানে গিয়ে দেখলাম বাঁকুড়ার ঘোড়া তৈরি হচ্ছে, বাড়িতেই তৈরি হচ্ছে। কীভাবে যাই সেটা গল্পটা বলি। গেছি স্ত্রীকে নিয়ে, গিয়ে দোকানে বাইরে শোরুম, সেখানে বাঁকুড়ার ঘোড়া বিক্রি হচ্ছে। আমি বললাম যে একটু চা খাওয়া যাবে? চা খাবেন আমাদের বাড়িতে? হ্যাঁ, কেন খাবো না? চার সঙ্গে মুড়ি দিন একটু। খেতে খেতে বললাম, আমি কিন্তু ভাতও খাবো। হ্যাঁ, আমার স্ত্রীকে বললাম, এবার তোমার কাজ। কারণ অন্দরমহলে তো আমি ঢুকতে পারবো না। এইবার এই পালবাড়ির মহিলাদের সঙ্গে তুমি কথা বলো, এরা কি কাজ করে, কি বৃত্তান্ত। আমার স্ত্রী সেই কাজে লেগে গেলেন, আমি এদিকের কাজে লাগলাম। আমি বললাম, হচ্ছে যে যে মাটি দিয়ে করছেন, এই মাটি কি মাটি? বলছে এটা হচ্ছে বেলে মাটি, কিন্তু এর মধ্যে অনেকটা রুক্ষতা আছে, এইটা দিয়ে ঘোড়াগুলো তৈরি করা হয়। তারপরে এতে একটা বিশেষ রং দেওয়া হয়, দেখবেন ওটা মাটিরই রং, পোড়ালি ওটা লাল হয়ে যায়। আর একটা বড় জ্বালার মধ্যে যদি ঘোড়াগুলোকে পুড়ে দিই, একটু ফুটো করে আগুন লাগাই তলায়, পোয়ান যাকে বলে, সব কটা ঘোড়াই কালো হয়ে যায়। কার্বন গ্যাস। আমি বুঝলাম মহেঞ্জোদারো আমল থেকে চলছে। আমার চোখের সামনে দেখলাম লাল ঘোড়া কালো হয়ে গেল। আমি বললাম যে এই ঘোড়া যে করছেন, মাটি থেকে পাচ্ছেন না? আমাদের কোঅপারেটিভ আছে, আমরা 3 বিঘে জমি কিনেছি, তার 10 ইঞ্চি পর্যন্ত লেয়ার এই মাটি আছে, তারপরে শেষ হয়ে আসছে, শিগগিরই দেখবেন যে আর মাটি পাওয়া যাবে না। আমি তখন কী হবে? তখন এই শিল্পটা উঠে যাবে। উঠে যায়নি, মাটির জায়গায় কাঠ এসে গেছে, কাঠের ঘোড়া পাওয়া যাচ্ছে এখন। এর চেয়ে আশ্চর্য ঘটনা হচ্ছে, আমি যখন কৃষ্ণনগরের মৃৎশিল্প ও মৃৎশিল্পী সমাজ নিয়ে কাজ করছিলাম, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসে,
আমার নির্দেশক ছিলেন নৃতাত্ত্বিক সুরজিৎ চন্দ্র সিংহ, তিনি প্রয়াত হয়েছেন। সুরজিৎদার কাছে শিখলাম কী করে এই ধরনের গবেষণা করতে হয়। উনি বলেন, ঘূর্ণি মৃৎশিল্প নিয়ে কাজ করছো, মাটির সম্বন্ধে কিছু জানো না? যাও। কুমোরদের সঙ্গে বসলাম, বলেন এঁটেল মাটি আছে, বেলে মাটি আছে, দোআঁশ মাটি আছে। সেটা কি বস্তু? নদীর মধ্যে ডুব দিয়ে মাঝখান থেকে খামচে তুলে আনতে হয় দোআঁশ মাটি, তাই দিয়ে ঠাকুরের আঙুল তৈরি হয়। সূক্ষ্ম কাজ করতে গেলে দোআঁশ মাটি লাগে। শুনুন, যাই বম্বে যাই ঠাকুর করতে, একজনই দোআঁশ মাটি নিয়ে যায়। কেন? দোমেটে করার জন্যে। 1 মেটে পর্যন্ত বম্বের মাটিতেই হয়। দোমেটে করতে গেলে কিন্তু দোআঁশ মাটি লাগে, সেটা আমি এখান থেকে নিয়ে যাই। ট্রেনে করে ঝুড়ি করে নিয়ে যাচ্ছেন মাটি। সুরজিৎদা বললেন, বহরমপুরে জিয়াগঞ্জে গিয়ে দেখো, খুব ভালো হাতির দাঁতের কাজ হয়, তাদের সঙ্গে কাজ করে এসো। গেলাম, ঘরে ঘরে কাজ হচ্ছে, হাতির দাঁতের কাজ, সূক্ষ্ম কাজ। ছোটোবেলা থেকে হাতির দাঁতের কাজ দেখছি। সুরজিৎদা শিখিয়ে দিয়েছিলেন, কাজেই বললাম, এই হাতির দাঁত করতে কেনেন, কত করে কেনেন? বলো, হাতির দাঁত কোথায় পাবেন? কেন? বললো, হাতির দাঁত সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? না নেই। বললো, ভারতীয় হাতি যে সরু দেখবেন নেমে গেছে 2খানা দাঁত, তাতে যে টোকা মারে দেখবেন ক্র্যাক করে যাবে, ওরা কোনো কাজ হবে না। তাহলে বলে, ইংরেজ আমলে আফ্রিকা থেকে হাতির দাঁত আসতো, আফ্রিকান টাস্ক, এত বড় নেমে যাচ্ছে মাটি অবধি, হয়তো ছবিতে দেখেছেন, ফটোয়। এই আফ্রিকান টাস্ক দিয়ে চিরকাল হাতির দাঁতের কাজ হতো। এখন দেশ স্বাধীন হওয়ার পর সেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি কাজ করছেন কিসের উপর? ক্যামেলস বোন, এটা হচ্ছে উটের হাড়। সেটাকে আপনারা মনে করছেন যেটা হাতির দাঁতের কাজ। সুরজিৎদাকে এসে বিজয় গর্বে বললাম, সুরজিৎদা, দারুণ জিনিস আবিষ্কার করেছি। হাতির দাঁত মানে কিন্তু আসলে উটের হাড়। সুরজিৎদা আমাদেরকে তাকিয়ে বললেন, আচ্ছা, ওরা কী দিয়ে এগুলো করে বলো তো? যন্ত্রটা দেখেছ? হয়তো না তো। শোনো, অ্যাকর্ডিং টু অ্যানথ্রোপোলজি, ম্যান ইজ এসেনশিয়ালি এ টুল মেকার। অ্যানথ্রোপোলজিক্যাল সংজ্ঞা হচ্ছে এইটাই, যে মানুষ হচ্ছে যন্ত্র তৈরি করতে পারে, ওই জন্য পৃথিবীতে এগিয়ে গেছে এতটা। তা তুমি যাও, হাতির দাঁত কী দিয়ে তৈরি হচ্ছে কাজগুলো দেখে এসো। গিয়ে বললাম, আপনাদের অস্ত্রপাতি একটু দেখান তো। দেখার মতো কিছুই নয়। ছাতা ভেঙে গেছে, ছাতা শিক, সেটাকে তীক্ষ্ণ করে নিয়ে তাই দিয়ে কাজ করছে। আমি সুরজিৎকে এসে বললাম, সুরজিৎদা, এবার আমি বুঝতে পেরেছি। বলে, তোমার জ্ঞান এতক্ষণে পূর্ণ হলো। তা লোকায়ত জীবন মানে কি জানেন তো? আমরা প্রোডাক্টটা গিয়ে কিনি, হাতির দাঁত বাড়িতে সাজিয়ে রাখি। কিসের তৈরি জানি না, কারা তৈরি করছে জানি না, কী দিয়ে তৈরি করে জানি না, তাদের অস্ত্র পর্যন্ত জানি না, কিন্তু আমাদের গর্বের আর শেষ নেই। অমুক এম্পোরিয়াম থেকে কিনে আনলাম, বুঝলেন, খুব দারুণ জিনিস, এক্সপোর্ট আইটেম। লোকায়ত জীবন পদে পদে আমাদের এমন একটা জীবনের মধ্যে ঠেলে দেয়, যেখানে গেলে মনে হয় যে আমাদের জানাটা অর্ধেক জানা। আর সবচেয়ে বড় মুশকিল হচ্ছে, আমার মনে আছে, আমার একজন বন্ধু ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো, শিখেছিল পয়সা দিয়ে। তারপর সুবিনয় রায়ের কাছে একদিন গিয়েছিল। এখন সুবিনয় দা, আপনার স্পেশাল ক্লাস করব, আপনি আমাকে গান শেখাবেন? সুবিনয়বাবু বললেন, আপনি কার কাছে গান শিখেছেন? একটা নাম করলো, প্রফেশনাল লোক। শেখাতে পারি, গানটা ভুলতে পারবেন তো? যেটা শিখেছেন সেটা কিন্তু ভুল। এইবার সুবিনয়বাবু আরম্ভ করলেন, প্রকৃতটা কী। আপনারা যারা একটু গান তত্ত্ব জানেন তারা বুঝবেন যে গান একবার শিখলে সেটা ভোলা কত কঠিন। সেরকম আমরা যে জীবনটাকে জানি, জ্ঞান দিয়ে জানি, প্রজ্ঞা দিয়ে জানি না। আমাদের নলেজ আছে কিন্তু উইজডম নেই। উইজডম হয়তো ছিল শ্রীরামকৃষ্ণদেবের, উনি কখনো জ্ঞানের বড়াই করতেন না, কিন্তু কথার মধ্যে থেকে ঝলকে উঠত উইজডম বা প্রজ্ঞার দীপ্তি। আজকে যে দার্শনিককে নিয়ে আমরা কথা বলছি, এরা এই দর্শন নিয়ে কেন মাথা ঘামাতে গেলেন, তার কারণ হচ্ছে এইটাই যে জীবন এবং পরাজীবন
বোধ উপলব্ধি এবং আমাদের জীবনের যা জানা, সেটাকে একবার কোনো একটা নিকষ দিয়ে বুঝে নেওয়া যে ঠিক কিনা। আমি নিজে আমার জীবনে যেসব জায়গায় গেছি, যেসব কথা বুঝেছি, আপনাদের কাছে সেই কথাগুলোই বলছি। এতে কোনো ভান নেই, কোনো সাজানো ব্যাপার নেই। ধরুন অগ্রদ্বীপের মেলায় গেছি, আমাদের শহুরের লোকদের যা স্বভাব, কোথাও গিয়েই প্রথম জিজ্ঞেস করি ফেরবার বাস কখন। গ্রামের লোকরা খুব বিরক্ত হয়, এসেছেন বসুন থাকুন, আমরাও তো মানুষ, আমরাও তো এইভাবেই বেঁচে আছি। মনে আছে একবার শাসপুর বলে একটা জায়গা বীরভূমের ভেতরে, সেখানে একদিন ফকিরের সন্ধানে গেলাম। আমার যা কায়দা, প্রথমে বাস থেকে নেমে একটা চায়ের দোকানে বসলাম, চা খেলাম। তাকে এ কথা সে কথা বলতে বলতে বললাম যে ওই দিলবাজ ফকিরের কাছে যাবো ভাবছিলাম। যাবেন? পাবেন কি? কেন? দিন দুয়েক আগে দিলবাজ তো এখান দিয়ে চলে গেল কোথায়। ও তাই নাকি, দেখি তবু যাই। গিয়ে দিলবাজ ফকিরের বাড়ি গেলাম। ফকিরানি যিনি, তিনি অত্যন্ত শীর্ণ চেহারা একজন মহিলা, পেট ভরে খেতে পারেন না। 3-4টে ছেলে মেয়ে মাটিতে পড়ে আছে, ধুলোবালি মাখছে। আমি বলে ফেললাম এইসব নোংরার মধ্যে ওরা রয়েছে কেন? তিনি বললেন যে নোংরা বলেন নাকি আপনারা? কেন? পুরো তো মাটি, এখান থেকেই তো আমরা জন্মেছি, এখানেই তো আমরা যাবো, নোংরা কেন বলছেন বলুন তো? আমি তখন বুঝলাম যে আমি, আমার শিক্ষিত মন এই নোংরা টোংরা শিখেছে, ওরা শেখেনি। এইবার আমি যখন বললাম দিলবাজ ফকির, বললাম দিলবাজ তো নেই, সে কিসের একটা সন্ধানে বেরিয়ে পড়েছে, বুঝলে? কবে আসবে তাও জানি না। আর তাহলে এখন কি হবে? বলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো না? তা পড়লো। শোনো, শেষ বাসটাও চলে গেছে, তোমার বাড়ি ফেরার কোনো উপায় নেই। এখানে যে দালান দেখছো, এখানে শুয়ে পড়বে, একটা কুপি জেলে দেবো, কষ্ট হবে, কিন্তু আমাদের তো এইটাই জীবন। তা তুমি ফকিরদের কথা জানতে এসছো, তা আমাদের কথা না জেনে কী করবে? তুমি দিলবাজের কথা গানে কী আর আছে? আছে তো আমার এই জীবনের মধ্যে, তুমি এখানে থাকো। সে আমাকে কদন্য খাওয়ালো বলা যায়। চালগুলো করতে করতে ভিক্ষে করে এনেছে, 5 রকমের চাল, তার সঙ্গে একটা অদ্ভুত ধরনের ডাল, একটা পটল ভাজা, তাতে তেল নেই, শুকিয়ে কিরম দিয়েছেন। আমি বললাম তোমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা? বলে ওই ছেলেপিলেগুলো দেখছো তো, ওই রাত্রিবেলা ভাত রেঁধে জল ঢেলে দিয়েছি, পান্তা। সকালবেলা খাবে পান্তা ভাত আর ভাত ছানা। বললাম ভাত ছানা কী জিনিস? বললো শোনো, ওই পান্তা ভাত থেকে খানিকটা ভাত আলাদা করে নেবো, চটকে নিংড়ে একদম মিহি করে ফেলবো, তাতে একটু নুন, একটু তেল, একটু লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে মেখে দেবো, ওইটাই তরকারি। সমস্ত ভাত ওই দিয়েই মেরে দেবে, কিন্তু জানো তো একটুও পরে থাকবে না। তখন বুঝলাম ভাত আর ভাত ছানা এই খেয়ে আমাদের দেশের অসংখ্য ফকিরের বাড়ির ছেলেমেয়েরা বেঁচে আছে। আমি ভাবলাম কই, আমি তো একদিনও ভাত ছানা খাইনি। বাড়িতে সেদিন বিলাসিতা করে খাওয়া যেতে পারে অবশ্য, একটা অ্যান্টিক জিনিস। অ্যান্টিক কিন্তু একদম নয়, জীবন্ত, প্রতিদিনের। ভাত ছানা, বেগুন ছানা, তার মানে বেগুন সেদ্ধ করে চটকে খেয়ে নিল, ওই দিয়ে আগড়া ভাত খাওয়া হয়ে গেল। আজকে কি খেলে? ভাত আর বকফুল ভাজা। তা শাসপুরে ফকিরানির কাছে 3 দিন ছিলাম। যা খাবার খেয়েছি, যে বিছানায় শুয়েছি, মনে আছে যখন শুতাম একটা মশারি টাঙিয়ে দিত, যতক্ষণ মশারি টাঙাতো ততক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতাম দুর্গন্ধের জন্যে। তারপর প্রচণ্ড সারাদিন হাঁটা চলার জন্যে ঘুমিয়ে পড়তাম। সকালে ঘুম থেকে উঠে বিছানার মশারি থেকে ভাবলাম এইখানে শুয়েছিলাম। তারপর মনে হচ্ছে হ্যাঁ এইখানেই তো শুয়েছিলাম, এরা তো এইখানেই রোজ শোয়ে। সুতরাং আমরা যে জীবনের কথা বলছি, লোকায়ত জীবন, এটা যত রহস্যজনক, আশ্চর্য। একটা গ্রামে গেছি, ফণী দরবেশ বলে একটা লোকের কাছে। বললো আমরা হচ্ছি বলাহারি সম্প্রদায়ের লোক। বলাহারিকে না, মেহেরপুরে ছিলেন বাচক। বাচক কি? উনি যা বলতেন তাই ফলে যেত। তার ইতিহাস খোঁজ করতে মেহেরপুরে গেলাম।
দেশ তখন সদ্য বাংলাদেশ হয়েছে। মেয়ের করে গিয়ে শুনলাম মালোপাড়ায় থাকতেন বলাহারি, সেখানে এক মল্লিক বাড়ি ছিল, সেখানে একটি রাধাকৃষ্ণের বিগ্রহ ছিল, সেই বিগ্রহে ছিল প্রচুর স্বর্ণ অলংকার। তা বলাকে রাখা হয়েছিল, বলাই হাজরা, যে তুমি পাহারা দেবে। খুব ভালো তীর ছুটতে পারত, বলাই পাহারা দিত। এক রাত্রে সমস্ত গয়না চুরি হয়ে গেল। পরদিন সকালবেলা মল্লিক মশাই বললেন, নিশ্চয়ই বলা চুরি করেছে। বলা বলল, না আমি চুরি করিনি তো। গাছে বেঁধে মারা হলো, মার খেয়ে বলাই বলল, আমি চললাম। ঠিক অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় পড়লে দেখবেন এই রিপোর্টটাই আছে। 1870 সালে লিখেছেন, আর আমি 1970 সালে সেই গ্রামে গেছি, 100 বছর পরে। বলল যে বলাহারির যে স্ত্রী ছিলেন, বিধবা স্ত্রী, তার কাছে গিয়েছিলেন পণ্ডিত যোগেন্দ্রনাথ ভট্টাচার্য, হিন্দু রিলিজিয়াস সেক্ট যার লেখা। যোগেনবাবু লিখছেন, আমি বলাহারি স্ত্রীর কাছে গেলাম, খুব ভালো ভালো কথা বললেন। তারপর বললেন, আমাদের বাড়িতে খাবেন তো? আমি বললাম, না, আমি ব্রাহ্মণ সন্তান, আমি সেখানে খাই না। এইবার আমি যখন বলাহারিদের সন্ধানে নদিয়া জেলার নিশ্চিন্দপুরে গেছি, তেহট্ট মহকুমার, যাওয়ার সময় বিডিও অফিসে প্রথম গেলাম। বিডিও মশাই চাটা খাইয়ে বললেন, নিশ্চিন্দপুরে যাচ্ছেন? ডেঞ্জারাস জায়গা। আমি কীরকম? তো ডাকাতে ভর্তি। তাই নাকি? গেলাম, একজন বলে দিয়েছিল, বিপ্রদাস হালদার বলে লোক আছে, তার খোঁজ করো। গিয়ে বললাম, বিপ্রদাস বাড়ি আছেন নাকি? তার মেয়ে এসে বলল, বাবা মাছ তুলে পলাশিপাড়ার বাজারে গিয়েছে মাছ বিক্রি করতে, তুমি চলে যাও ওখানে। তা আমি পলাশিপাড়ার বাজারে গেলাম। বিপ্রদাস বললেন, কী ব্যাপার? আমি যে আপনার কাছে এসেছিলাম একটু। ঠিক আছে, আপনি যান, আমি পরে যাই মাছগুলো বিক্রি করে যাচ্ছি। আমি নৌকো পেরোলাম, হেঁটে আবার বিপ্রদাসের বাড়িতে এসে বসলাম। বসে দেখি বিপ্রদাস বসে আছে। আরে কি, আমি যে নৌকো এলাম সেই নৌকোতে আপনি আসেননি, কী করে এলেন? বলে, পরের নৌকো এসেছি, জঙ্গলে রনপা থাকে, রনপা দিয়ে চলে এসেছি। তখন মনে পড়লো, ভিডিও বলেছেন ডেঞ্জারাস লোক কিন্তু বসে, এরা ডাকাতি করে। তা বিপ্রদাসকে বললাম, বিপ্রদাস আমি আপনার বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করবো। বললো, তোমার তো জ্ঞান হয়েছে দেখছি। কীরকম? বলে, আমার বাড়িতে আর দেখলেও তো খায় না, ঘৃণা করে। বলতে বলতে একজন প্রাইমারি টিচার এসে হাজির। শুনলাম আপনি এসছেন, কৃষ্ণ কলেজে পড়ান। হ্যাঁ, আপনি তাহলে দুপুরবেলা আমার বাড়িতেই খাবেন। বিপ্রদাস বলল, না না, উনি জ্ঞানী মানুষ, উনি আমাদের বাড়িতেই খাবেন। জ্ঞানের নতুন সংজ্ঞা শুনলাম। এইবার বিপ্রদাস বলল, আপনাকে হরিরাম পাঠিয়েছেন। হরিরামকে? যাকে আমরা পুজো করি। আমরা তো ভগবান টগবানকে পুজো করি না, আমরা হরিরামকে পুজো করি। দেখি কারিগর কি বলছে। হরিরামের বিশেষ হচ্ছে কারিগর। একটা খ্যাপলা জাল নিয়ে নদীতে গেল আমার সামনেই, জালটা ফেললো, হাত তুলে আমার বোঝালো যে সাকসেসফুল। একটা মিডিয়াল মাছ ছটফট করছে, এসে বলল, হরিরাম তোমার জন্য এই মাছটা পাঠিয়েছে, আমাদের বাড়িতেই মাছের ঝোল ভাত তোমায় খেতে হবে। কীরকম রান্না, কী বৃত্তান্ত, তেল আছে কিনা সব আলোচনায় যাব না, আমার তো দরকার বিপ্রদাসের গান। আমি বিপ্রদাস বললাম, বিপ্রদাস শুনেছি আপনার কাছে অনেক গান আছে। বলো, আপনি আগে করছেন কেন? তুমি বলো, আমিও তুমি বলবো। ঠিক আছে, আমার কাছে গান আছে মানে তোমার কাছে গানের ফিতে আছে নাকি, টেপ রেকর্ডার? আনন্দ, আমি টেপ রেকর্ডার নিয়ে ঘুরি না। ভালো করেছো, ভেতরে ভেতরে গানগুলো নিয়ে নাও। গান কিরম জানো তো? গানের যেমন মানুষের যেমন গোলা বাড়ি থাকে ধান ভর্তি, আমার বাড়িটা গানের গোলা বাড়ি, প্রচুর গান আছে। সারা রাত তুমি শোনাবো তোমাকে, শোনো। বলো পূর্ণকে ডাকি। পূর্ণ হালদার এলেন, 90 বছর বয়স। এসে বলেন, বিপ্র শহর থেকে নিয়ে এসেছেন, হরিরামের তত্ত্ব একটু বলো ওকে। বলেন, হরিরামকে জানেন তো? কে? বলে, হরিরাম হচ্ছেন সৃষ্টির আদিতে ছিলেন এবং সত্য ত্রেতা দাপরেরও আগে ছিল হরিরামের যুগ। সেই যুগে তিনি জন্মেছিলেন।
তার পদও ঘেমে পায়ে ঘাম হয়ে তাতে গঙ্গার উৎপত্তি হয়েছে, তাই নাকি? আমি নেগেটিভ ফিলোসফি শুনছি এবার, এবং হিস্ট্রি ফ্রম বিলো শুনছি। বললেন সেই ধরুন হরিরামের হাই থেকে জন্মালেন হৈমবতী। হৈমবতীর 3 সন্তান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি বুঝলাম যে আমাদের ভারতীয় পুরাণকে একদম দলিতমথিত করে দিল। হরিরামের হাই থেকে হৈমবতী, তার পায়ের তলায় 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার তাদের বংশ হাবেল, কাবেল, ছাগ, বৃষ, মেষ এসব সন্তান হচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সন্তান। একদম উল্টো গল্প, উল্টো গল্প। তারপর বলছেন বাড়ি যে, ভাটি যে, চাটি যে, মুখুজে, লহরিয়া, ভাদুরিয়া, বুঝতে পেরেছ? কেন বুঝব না? চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, ভাদুরী, লাহুরি, বললো এরা হচ্ছে ওই হনুমানের সন্তান। হনুমানকে জানো তো? শিবের সন্তান। আমি দেখলাম একটা সৃষ্টিতত্ত্ব বলছে, কসমোলজি, সে নিজের মতো সৃষ্টিতত্ত্ব তৈরি করেছে, গড় করে বলে যাচ্ছে। গ্রামের সমস্ত লোক তাই বলছে। আমি বললাম এই হরিরামের কোথায় পুজো আচ্ছা হয়? বললো বেলতলা যেতে হবে। চলো বেলতলায় গেলাম। রাধারানীকে বলে, রাধারানী এই পুজো আচ্ছা করে, এখানে ফুল জল দেয়, তেল জল দেয়। রাধারানীকে বললাম তুমি মন্ত্র জানো? বললো আমাদের মন্ত্র নেই। কী আছে? বললো হরিরামকে আমরা কাঁচা মুখ দিই, জলে ভিজিয়ে, ছোলা ভিজিয়ে দিই, আর ধরো গুড় দিই, খানিকটা আখের গুড়। আমরা ওই সন্দেশ পাক করা জিনিস তাকে দিই না। হরিরামেতে খুব খুশি হন না খেলে। তখন দেখলাম লোকায়ত জীবন, তারা আমাদের প্রতিস্পর্ধী ঠিক নয়, কিন্তু আমাদের পাশাপাশি প্যারালাল কালচার, প্যারালাল ফিলোসফি তারা কিন্তু চলেছে। এই হরিরামের কাছ থেকে খবর পেয়ে গেলাম যার কাছে একটু আগে বলছি তার কথা, ফণি দরবেশ। ফণিকে বললাম যে আপনার কাছে এলাম, চলুন একটা বাড়িতে নেমন্তন্ন করেছে, আপনাকে নিয়ে যাই। গেলাম, গিয়ে দেখলাম নারায়ণ পুজো হচ্ছে, সিন্নি টিনি দিল। আমি তো খেলাম। এবার ওকে যখন দেয়া হলো, ও বলল আমি তো খাবো না। কেন? ও না করিব অন্য দেবের নিন্দন বন্দন, অন্য কোনো দেবতার নিন্দেও করবো না, বন্দনাও করবো না। না করিব অন্য দেবের প্রসাদ স্পর্শন, অন্য দেবতার প্রসাদও স্পর্শ করবো না। তা সিন্নি উনি খেয়েছেন, খান, আমি খাবো না। কেন? বলতে এটো কেন? ও তো তোমরা কৃষ্ণকে উৎসর্গ করেছো, উনি তো খেয়েছেন। আমি এটো জিনিস বলরামের হাড়ির লোকরা খায় না। এই যে বলরাম হাড়ি লোকটা যখন মেহেরপুরে ছিলেন, অক্ষয় দত্ত লিখেছেন যে একদিন দেখা গেল ব্রাহ্মণরা তর্পণ করছেন নদীতে, বলরামও তর্পণ করছে। কী রে বলা, কী করছিস? এই আমার শাক গাছের জমিতে জল সেচ করছি। সেখানে যাচ্ছে, তো তোমাদের তর্পণের জলটা যাচ্ছে পিতৃপুরুষের কাছে, ওই রকম আমারটাও যাচ্ছে। এই যে বলাহারি লোকটা প্রোটেস্ট্যান্ট, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ফিরে এলো 30-40 বছর পরে। তার মধ্যে পুরোপুরি নাথপন্থের একটা চিহ্ন দেখা যায়। সে এসে বলল প্রথম কাজ হচ্ছে বলাহারি সম্প্রদায়ের মধ্যে কোনো ব্রাহ্মণ থাকবে না, ক্ষত্রিয় থাকবে না, কায়স্থ থাকবে না, কোনো উচ্চবর্ণের লোক থাকবে না, কোনো দেবতা থাকবে না। এবং তোমরা যদি আমার শিষ্য হও, জানবে যে বলাহারি হচ্ছে তোমাদের আসল উপাস্য। বল মানে হচ্ছে রক্ত। বল হওয়াতে গেছে কথা, মোহন আলোকলতা আমাকে গান শোনালো বিপ্রদাস। বল মানে রক্ত, বুঝলেন তো? বল বিনা চলবে না কল, খুব সুন্দর করে কথা বলে। এই রক্ত না হলে কিন্তু চলবে না। আমার মনে আছে একজন বৈষ্ণবের কাছে গিয়েছিলাম, পরমানন্দ বাবাজি আখড়া। গিয়ে দেখলাম তিনি অন্ধ, তার শিষ্যের কাঁধে হাত রেখে তিনি পরিক্রমা করছেন আশ্রম। আমি বসে আছি দাওয়ায়। একটা পরিক্রমা করে এসে বললেন
একজন নতুন মানুষ এসছেন মনে হচ্ছে, কী করে বুঝলেন? গায়ের গন্ধে। এইবার তিনি দ্বিতীয় পাক দিলেন, এসে তার সেবাদাসীকে বললেন, ওকে কি চাটা দেওয়া হয়েছে? হ্যাঁ, চা মুড়ি খেয়েছেন, ঠিক আছে। 3-4 পাক দিয়ে এসে বললেন, এবার বলো কী ব্যাপার? আলো, আপনি আগে বসুন। কোথায় বসবো? একটা চেয়ার আনা হল। আমাকে বললেন যে আপনি নিশ্চয়ই কলেজে পড়ান টন না? কী করে বুঝলেন? ওর কথাবার্তার ভঙ্গিতে হয়ে যায়। শিক্ষিত লোকের একটা কথা বলার কায়দা আছে। তা আপনি গান জানেন? কারণ আপনাকে তো গান শোনাবো। আলো, তা জানি। ঠিক আছে, একটা গান করুন আগে, আপনার এলেমটা বুঝে নেবো, তারপর আমি বলবো। তা আমি গাইলাম, কি আর গাইবো, তখন রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত গাওয়া যায় না ওইসব জায়গায়। ওখানে গাইলাম অতুল প্রসাদের গান, সবারই বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। শুনে বললেন ভৈরবী, তাই না? হ্যাঁ। লোকটার মনে কি খুব দুঃখ ছিল? আমি আশ্চর্য হয়ে বললাম, কী করে বুঝলেন? অতুল প্রসাদের জীবন খুব দুঃখের ছিল। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল না, সারা জীবন কষ্ট পেয়েছেন, ভুল বোঝাবুঝি হয়েছে। বললো গানের মধ্যে রয়েছে তো সেটা। বলি বললেন, এবার তোমাকে আমি তার গান শোনাতে পারি। বলি বললেন, তুমি ঘুমালে যিনি জেগে থাকেন সেই তো তোমার গুরু বটে। তা তুমি ঘুমিয়ে পড়লে যে জেগে থাকে সেই তোমার গুরু, বলো তো কে? দেহ দিয়ে উত্তর দিতে হবে। আমি বললাম, ঘুমিয়ে পড়লে মানুষের কি জেগে থাকে? চেতনা, স্বপ্ন? বলল না, শ্বাস। এবং এই শ্বাস যেদিন তোমার ছেড়ে যাবে, তুমি দেখবে তুমি সবে পরিণত হবে। তোমার দেহ থাকবে কিন্তু প্রাণ থাকবে না। শ্বাসই হচ্ছে গুরু। শ্বাসকে চেপে ধরো। শ্বাসকে যেদিন চিনতে পারবে সেদিন তোমার চেনা হবে। কাজে বুঝতে পারছেন যে আমি একের পর এক স্তরে স্তরে, গ্রামের পর গ্রামে এক এক ধরনের নিম্নবর্গের মানুষের কাছে যাচ্ছি। তখনও সাবঅর্ডিনেট স্টাডিজ ইতিহাস সেখানে চর্চা হয়নি। রণজিৎ গুহ পরে চালু করলেন। এবং আমার বলাহারি সম্প্রদায় তাদের গান বইটা পড়ে উনি বললেন, এই তো আমরা যা খুঁজছিলাম আপনার মধ্যে তার ফলিত রূপ রয়েছে। আর দেখুন, ওরা তো সাবঅর্ডিনেট জানে না, কিন্তু ইতিহাসের তল থেকে দেখা ইতিহাস। আমরা ওপর থেকে দেখি জীবনকে। সেখানে রাজা রাজার মৃত্যু, রাজা রাজার ষড়যন্ত্র, মাথায় মুকুট, কেউ গোলাপ ফুল শুকছেন। ছোটোবেলা থেকে সব ইতিহাসের বই পড়ছি। কোন রাজা খুব খেয়ালি ছিলেন, কোন রাজা খুব ভোগী ছিলেন, শাহজাহান সত্যি প্রেমিক ছিলেন কিনা। বললো ওটা তো প্রকৃত গল্প নয়। প্রকৃত গল্প হচ্ছে রাজা যাকে করা হয়েছে তারা কারা। আমার মনে পড়ছে, আমি যখন কলকাতায় আসি, একটা জায়গা আছে বিরোহী বলে, সেখানে পেট্রোল পাম্প আছে। তখন সেই গাড়িটা সেখানে দাঁড়ায়, পেট্রোল নেওয়া হয়। আর আমার যা কাজ, আমি 4-5টা পর্যবেক্ষণ করি। দেখলাম সেই পেট্রোল পাম্পের একটা জায়গায় সিমেন্টটা, কাঁচা সিমেন্ট দিয়ে সেখানে অনেকগুলো হাতের ছাপ রয়েছে, প্রায় 50-60টা হাতের ছাপ। এবং তার তলায় লেখা রয়েছে, এই পেট্রোল পাম্প যারা বানিয়েছে এর হচ্ছে তাদেরই হাতের ছাপ। আমি দেখলাম এই একটা লোকায়ত ইতিহাস। সেই মিস্ত্রির কথা কেউ জানি না। ব্রেক্ট প্রশ্ন করেছেন যে তাজমহল কে বানিয়েছিল? শাহজাহান নিশ্চয়ই নয়। অসংখ্য মানুষ সেটা, তারা কারা? কাজেই দেখুন, লোকায়ত জীবন সম্বন্ধে জানতে গেলে আমাদের এই জীবনের পোশাকটা খুলে ফেলতে হবে। আমাদের জানাটা, আমাদের অহমিকা, আমাদের দৃপ্তি, আমাদের মনের ভেতরকার ভয়ানক কী বলবো অহংকার একদম মূলীভূত, মূল থেকে ছাঁটাই করে একটা অপূর্ব জীবন আমাদের আসতে পারে। সেই জীবনের মধ্যে দর্শন, বিজ্ঞান, দেবতা, ব্রত, উপবাস, রিচুয়ালস কিছুই থাকবে না। একটা আঁকাড়া জীবন, যার খানিকটা জাহির প্রকাশ্য আর 12 আনাই হচ্ছে বাতুল।
গোপন, ফকিরা সেই গোপনকে সন্ধান করছে। আমিও করেছি আমার সাধ্য মতো, আপনাদের কাছে বললাম। নমস্কার। ধন্যবাদ স্যার, আপনার বক্তব্য শুনে আমরা ঋদ্ধ হলাম। এবার অনুষ্ঠানের সভাপতি, দর্শনশাস্ত্রের বিশিষ্ট অধ্যাপক ও গবেষক ডক্টর প্রবাল কুমার সেনকে অনুরোধ করব